16 বছর ধরে একটা জাতির উপরে চেপে বসা স্বৈর শাসক যে ধরনের অন্যায় অবিচার করেছে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে যেভাবে হত্যা করা হয়েছে, প্রতিদিন মিডিয়ার কল্যাণে, আপনাদের কল্যাণে মানুষের সামনে সেই এভিডেন্সগুলো উঠে আসছে, কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে বা আগুন দিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে বিচারের জন্য কোন পদ্ধতিতে বিচারটা হওয়া প্রয়োজন, এটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে দেখতে পাচ্ছি আমরা বর্তমান সরকারের মধ্যে। যে ধরনের অপরাধ হয়েছে, এই অপরাধগুলো বাংলাদেশের প্রচলিত আইনে, ফৌজদারি কার্যবিধি আইনে বাংলাদেশের আদালতগুলোতে হওয়া সম্ভব নয়। এই বিচারটা প্রপারলি কেবলমাত্র হওয়া সম্ভব 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশে আমাদের আছে, সেখানে এটার প্রপার বিচার হওয়া সম্ভব। কিন্তু এই বিচারটা সেই ট্রাইব্যুনালে করার আগে ট্রাইব্যুনালের বেশ কিছু সংস্কার প্রয়োজন। আমরা মনে করি অতীতের অভিজ্ঞতার থেকে ট্রাইব্যুনালের যারা বিচারক হবেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং মেম্বার হবেন, তাদের নিয়োগকে চ্যালেঞ্জ করার জন্য বিধান থাকা উচিত। সেই বিধান সংবলিত করে আইনের একটা সংশোধন হওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে সেখানকার রুলস অফ এভিডেন্স, যে স্বাক্ষর কি পদ্ধতিতে গ্রহণ করা হবে, সেইটা কিন্তু জানেন আপনারা যে ওইখানে বাংলাদেশের প্রচলিত যে সাক্ষ্য আইন, সেটা ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা মনে করি বিচারকে স্বচ্ছ করতে হলে বাংলাদেশে যে এই সময়ে যে আইনটা রয়েছে সাক্ষ্য আইন, সেই সাক্ষ্য আইন সম্পূর্ণভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। আমরা মনে করি স্বচ্ছ এবং ন্যায় বিচার হওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে যদি আসামি পক্ষ বিদেশ থেকে কোনো আইনজীবী আনতে চান, তাকে সেই আইনজীবী আনার সুযোগ দেওয়া উচিত। সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে তদন্ত সংস্থা। এই তদন্ত সংস্থায় সবচাইতে যোগ্য, দক্ষ, নিরপেক্ষ লোককে নিয়োগ দেওয়া উচিত, যাতে করে তদন্তের নামে কোনো প্রহসন না হয়। তদন্তের মধ্য দিয়ে সত্যিকারে অপরাধের যে প্রমাণ, সেটা যাতে উঠে আসে। আর আরও একটা বড় জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ধরেন ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার এখানে করা যাবে। মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার আমরা করব। মানবতার বিরুদ্ধে অপরাধের মধ্যে খুন, গণহত্যা, এক্সটারমিনেশন, অত্যাচার, অ্যাবডাকশন, বাড়িঘর জ্বালানো সব কিছু কিন্তু অন্তর্ভুক্ত। আমরা চাই বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে, সেটা থেকে দেশটা বেরিয়ে আসুক। পাশাপাশি আমরা এটাও চাই বিচারের নামে অবিচার করে নিরীহ নির্দোষ মানুষকে ফাঁসি দেওয়া হবে, জেল দেওয়া হবে, এই ধরনের সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক। আমরা দুইবার স্বাধীন হয়েছি, 71 সালে একবার, 2024 সালে একবার। আমরা চাই না বাংলাদেশে বিচারের নামে কোনো কলঙ্ক রচিত হোক। অভিযোগগুলো ইতিমধ্যে দায়ের হয়েছে, সেগুলোর বিচার করা সম্ভব। তার কারণ আমি দুইটা মনে করি। একটি হলো যে এই আইনটি এমন একটা স্পেশাল ল, যে আইনের ব্যাপারে আমাদের সাধারণ অনেক আইনজীবীরই কোনো ধারণা নেই, সাধারণ মানুষের তো ধারণা নাই। এখন যদি এই আইনটি পরিবর্তন করা হয়, তাহলে যারা অভিযুক্ত আছে তারা একটা মিথ্যা গুজব ছড়াবে যে তাদেরকে অন্যায় বিচার করার জন্য এই সংশোধনটা করা হয়েছে। এটা হলো আমার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো যে এই ট্রাইব্যুনালে ইতিপূর্বে যে বিচারগুলো হয়েছে, আমরা বলতে চাই সেই বিচারগুলো ন্যায় বিচার হয়নি। এখন যারা অভিযুক্ত আছেন, তারা এই ট্রাইব্যুনালে যখন এই মামলা পরিচালনার জন্য আসবেন, তাদের পক্ষ থেকে তখন এই ট্রাইব্যুনালের প্রচলিত আইন বা বিধি সংশোধনের দাবি যদি তারা তুলেন, তাহলে পেছনের বিচারগুলো আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে। এই দুইটা কারণে আমি মনে করি যে এই আইন এবং বিধি যেমনটি আছে তেমন রেখেই এখানে বিচার করা সম্ভব। এবং এই আইন এবং বিধির যতটুকু লেখনা ছিল, জাজমেন্ট দিয়ে সে সকল লেখনাগুলো ফিল আপ করে দেওয়া হয়েছে। প্রয়োজন হলো ন্যায় বিচারক নিয়োগ করা, প্রয়োজন হলো দক্ষ এবং যোগ্য প্রসিকিউশন নিয়োগ করা, প্রয়োজন হলো আন্তর্জাতিকভাবে অ্যাকসেপ্টেড কিছু তদন্ত সংস্থার কর্মকর্তা এবং অফিসার নিয়োগ করা। আইনটা কি, এটা কোনো সাবজেক্ট না। মানে ছুরির কোনো দোষ না, এটা কার হাতে ব্যবহার হচ্ছে এটা হলো। ছুরিটা যদি ডাক্তারের হাতে ব্যবহার হয়, তখন মানুষের জীবন বাঁচে, আর ছুরিটা যদি ডাকাতের হাতে ব্যবহার হয়, তখন মানুষের জীবন চলে যায়। আইন এবং বিধি ঠিক রেখেই ন্যায় বিচার করা সম্ভব, এটা আমি মনে করি।